নমস্কার। খবরদার কথা নয়, এ রাজ্যের দুটি লোকসভা নির্বাচনে শেষ হয়ে গেল। কম বেশি হুজ্জতি সব হয়েছে, অনেক দিন ধরেই এইগুলি দেখছি আমরা। নির্বাচন এখানে যিনি চালান, নির্বাচন আয়োগের প্রতিনিধি, সিইও, চিফ ইলেকশন অফিসার, তিনি গতকাল একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেটাও প্রথার ভেতরে করতে হয়। নিরাপত্তা নিয়ে তিনি নিজেই প্রশ্ন তুলেছেন। আমাদের অনেক কিছু করতেও হয়নি, পত্রপত্রিকায় সব পেয়ে গিয়েছেন। এইগুলি নিয়ে আমরা আলোচনা করব না। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে এই দুদিনের নির্বাচনে আমাদের শিক্ষাটা কি, আমরা কি পেলাম। কেউ জিতবে, কেউ হারবে, সবটাই হলো। আমরা 14তেও লোকসভার 2 জন সদস্যকে পাঠিয়েছিলাম, 19এও 2 জন সদস্যকে পাঠিয়েছিলাম। 14র যে 2 জন সদস্য নির্বাচিত হয়েছিলেন, 19এ তারাই প্রার্থী হয়েছিলেন। কিন্তু 19এ যারা নির্বাচিত হয়েছিলেন তারা আবার 24এ প্রার্থী হলেন না। এই অনেক কিছু প্রশ্ন আছে, এগুলির জবাব কিছু কিছু পেয়েছেন কিনা আমরা জানি না, আমরা তো পাইনি। কিন্তু এই যে দুদিনের নির্বাচন হলো, এই নির্বাচন নিয়েই আমরা আপনাদের সামনে কতগুলি বিষয় আনতে চাইছি যে এই নির্বাচনটা কেমন হলো। এই নিয়েই আজকে বলবেন এ রাজ্যের একজন প্রতিষ্ঠাতা, সমাজসেবক, সমাজের সাধারণ মানুষের সঙ্গে তার ওঠা বসা, শ্রী মৃন্ময় চক্রবর্তী আমার বাড়িতে বসেছেন। আপনাদের অত্যন্ত পরিচিত, অসাধারণ বলেন। মানে ও সরাসরি চলে যায়। দুদিনের নির্বাচন হয়ে গেল, 2 আসনের নির্বাচন হলো 2 দিনে। এতে খুব একটা আপত্তি নেই। এটা 2019 সাল থেকে শুরু হয়েছে এই রাজ্যে। অনেক কিছু ইতিহাসই হয়েছে। আবার 20টি আসনের নির্বাচন একদিনই হয়ে গেল গতকাল। এ রাজ্যে যে 2 দিনের নির্বাচন দেখলেন, 2 দিনে কি কোনো পার্থক্য দেখলেন নির্বাচনের পরিবেশ বা ইত্যাদি নিয়ে? 2 দিনের নির্বাচনে তো একটা নির্বাচনের যে পরিবেশটা, পরিবেশ বলতে ধরুন ইলেকশন কমিশন, মানুষের অংশগ্রহণ করা, ভোটদানের যে উৎসাহ, সেটার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ধরুন আপনি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে অপোজিশন সাধারণভাবে মনে হয় বেশিরভাগ আসনে, বেশিরভাগ বুথ কেন্দ্রেই তারা পোলিং এজেন্ট দিতে পারেনি। যে কোনো পলিটিক্যাল পার্টি যখন ইলেকশন কন্টেস্ট করে বা ইন্ডিভিজুয়ালও যখন করে, তার প্রথম এবং একটা ক্রাইটেরিয়া, প্রধান একটা ক্রাইটেরিয়া থাকে পুলিং স্টেশনে পুলিং এজেন্ট দেওয়া। এটা একটা একটা প্রধান শর্ত থাকে। তো ইন্ডিয়া জোট অপোজিশন হিসেবে তারা 19শে এপ্রিলের যে ইলেকশনটা পশ্চিম ত্রিপুরা, সেই ইলেকশনে তারা কিন্তু সেটা দিতে পারেননি। অনেক বুথে দিতে পারেননি বলতে বোঝা যায় যে তাদের দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতা, শক্তির একটা অক্ষমতা। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে পলিটিক্যাল যে সিচুয়েশনটা ছিল পুলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বুথ ওয়াইজ, সেই রুলিং পার্টির তরফ থেকে যে ধরনের প্রেশার ছিল, সেই প্রেশারটাকে উপেক্ষা করে পুলিং এজেন্ট দেওয়াটা তাদের পক্ষে কঠিন হয়েছিল। কারণ আমার কাছে যতটুকু খবর আছে, সকাল 5:30 থেকেই প্রত্যেকটা পুলিং স্টেশনে যাতে অপোজিশনের পুলিং বুথের পুলিং এজেন্ট ঢুকতে না পারে, তার জন্য রুলিং পার্টির লোকরা অতি সক্রিয়তার সাথেই ধমক চমক হুমকি এসব দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। ইভেন আপনার যারা পুলিং এজেন্ট হতে এসেছে তাদেরকে যখন ধমক চমক দেওয়া হচ্ছে, সাথে সাথে কিন্তু তাদের বাড়ির গার্জিয়ানদের কাছেও আপনার দূরভাষে চলে যাচ্ছে, তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। তো সেদিক থেকে বলছি, পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রে যতটুকু পর্যন্ত খবর আছে, মিনিমাম মোর দেন 90% আপনার আমার কাছে খবর পুলিং বুথে আপনার তারা পুলিং এজেন্ট দিতে পেরেছে। আর ম্যাক্সিমাম জায়গাতে তারা যেহেতু দিতে পেরেছে, সেক্ষেত্রে কোনো ধরনের ক্যাজুয়ালিটিও এখনও পর্যন্ত আসেনি, খবরে আসেনি। কালকে রাত্রে প্রেস মিটও এরকম কিছু বলা হয়নি। আরেকটা যেটা দেখেছি সেটা হচ্ছে এই প্রথম ত্রিপুরা রাজ্যের ইলেকশনের সময় মানুষ ভোট বয়কট করেছে, ডেভেলপমেন্টের প্রশ্নটাকে সামনে রেখে।
একটা হচ্ছে দুটো জায়গার ডেভেলপমেন্টের প্রশ্নকে সামনে রেখে, আর পানি সাগরে পুলিশের অ্যাক্সেস, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা ভোট বয়কট করেছে। এটা ত্রিপুরার ইতিহাসে প্রথম। মানে এর আগে যাই ইলেকশন হতো, মানে দ্যাট মিনস 78, 77, 78-এর পরে ত্রিপুরায় একটা ইলেকশনের যে আবহাওয়া, সেটা একটা সবার কাছেই ছিল এটা উৎসবের মেজাজ। রুলিং পার্টিও সেটা মনে করতো যে উৎসবের মেজাজে ভোটটা হওয়া। তো কিন্তু এবার দেখা গেল যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, মানে উন্নয়নটা তো গণতান্ত্রিক অধিকারের সাথে যুক্ত, উন্নয়ন হলেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়। তো এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে শেষ পর্যন্ত ভোটটা বয়কট করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের দাদাগিরি সেই জায়গায় কাজ করবে না, সেটা এবারের ইলেকশনে মানুষ দেখিয়ে দিল। ছোটো হলেও কিন্তু এটা হচ্ছে বাস্তব সত্য। আগামী দিনে এটা অনেক বেশি প্রভাব ফেলতে পারে। পশ্চিমের নির্বাচনের সময় 19 তারিখের নির্বাচনের তুলনায় 26 তারিখের যে নির্বাচন, এতে কি ইন্ডিয়া জোট অনেক বেশি 26 তারিখের নির্বাচনে অনেক বেশি তারা ইকুইপ ছিলেন, তাদের মানে সংগঠিত শক্তি হিসেবে নিজেদের পরিচয় রাখতে পেরেছেন 19 তারিখের তুলনায়? আমার কাছে যেটা মনে হয়, যদি ধরুন পূর্ব ত্রিপুরা আসনে মানে হিস্ট্রিক্যালি মানে ঐতিহাসিকভাবেই দেখা যায় যে জিএমপির একটা শক্তি আছে। সিপিএম পরিচালিত যে গণমুক্তি পরিষদ, সেই পরিষদের একটা দীর্ঘদিন যাবতই, আজকে ধরুন আপনার 60-70 বছর যাবৎ এই সংগঠনটার একটা প্রভাব গ্রামীণ এলাকার মধ্যে, উপজাতিদের যে গ্রামীণ এলাকা, এই এলাকার মধ্যে তাদের একটা প্রভাব আছে। আর সেই ক্ষেত্রে আপনি এই যে শক্তিটা, এই শক্তিটা যদি মাঠে নেমেছে বলে আমার মনে হয়, যে যাতে তারা অনেক ধরনের রিপ্রেশন, ব্রিটিশ আমলে মানে রাজার শাসনের সময়ও ছিল, কংগ্রেসি শাসনের সময়ও ছিল, 60, 70, 50, 60 দশকেও ছিল। তো সেদিক থেকে এই শক্তিটা একটা মাঠে নেমে আপনার সমস্ত ধরনের ভয় ভীতি উপেক্ষা করেই তারা এই রাজনৈতিক লড়াইটাতে অবতীর্ণ হয়েছে। মূলত সেটা একটা তাদের যে দীর্ঘদিনের একটা লড়াই করার যে শক্তি, সেই শক্তিটাই এখানে আমার মনে হয় ইন্ডিয়া জোটকে অনেক বেশি সুবিধা দিয়েছে। এখানে একটা বিষয়, এই যে পোলিং এজেন্ট দিতে না পারা, পোলিং এজেন্ট যদি পোলিং স্টেশন পর্যন্ত না পৌঁছয় তাহলে তো একটা বিষয়, কিন্তু পোলিং স্টেশনে পৌঁছানোর পর পোলিং এজেন্টকে বের করে দেওয়া, এই বিষয়টা কি প্রিসাইডিং অফিসারের ওপর দায়িত্ব বর্তায় না? বর্তায়। প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্টে যদি আপনার পুলিং এজেন্টকে ধরুন মানে ইলেকশনটা শুরু হওয়ার 15 মিনিট আগে তাদের কাছে যদি কাগজটা জমা দিতে হয়, পুলিং এজেন্টের পার্টি অথরাইজ পুলিং এজেন্ট কাগজটা জমা দিতে হয়, তো সেটা যদি 15 মিনিট, সাধারণভাবে 15 মিনিট আগে, এবার এটা যদি আপনার বাড়িটা দূরে হয় তাহলে আপনি আগে আসবেন যদি পথে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, বা ধরুন আপনি বাড়ির পাশেই আপনি আছেন, আপনার গেলেন, যাওয়ার পরেও যদি আপনার উপরে কোনো ধরনের মানে ধমক আসে, অপোজিশনের তরফ থেকে বাধা আসে, বাধা আসে, তখন পুলিং এজেন্ট যেটা বা পলিটিক্যাল পার্টি যারা আছে তারা হয়তো পুলিং এজেন্টদের ভেতরে ঢোকানোর জন্য প্রিসাইডিং অফিসারের কাছে বলবেন, প্রিসাইডিং অফিসার তাদেরকে ভেতরে ঢোকাবেন, এই প্রশ্নে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু ঘটনা হচ্ছে যখন বাধাটা পেয়ে যায়, পুলিং এজেন্টের যারা বাধা পেয়ে যায় বা পুলিং স্টেশনের বাইরেই তাদের উপর আক্রমণ হয়, শারীরিকভাবে নিগ্রহ করা হয়, তখন ওই পুলিং এজেন্টরা দ্বিতীয়বার পুলিং বুথে ঢুকতে রাজি হয় না। কারণ কনসিকুয়েন্স চিন্তা পরবর্তী যে কনসিকুয়েন্সগুলো আসবে সেটা ওই পলিটিক্যাল পার্টির পক্ষে, অপোজিশনের পক্ষে বা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, এটা ঘটনা ঘটে যাওয়ার পরে তো আপনি কিছু করতে পারা যায় না। তো ওই কনসিকুয়েন্সের কথা ভেবেই তারা সেই ক্ষেত্রে দ্বিতীয়বার ওই পুলিং স্টেশনে ঢুকতে আর রাজি হন না। এই কারণে আমার কাছে মনে হয় যে পুলিং আমরা মানে যদি আমরা ইলেকট্রাল যে চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন, ওনার সাথে কথা বলার সময় অনেকে শুনেছি, উনি বলেছেন যে 15 মিনিট আগে যদি আসেন তাহলেও কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা আগেও যদি আপনারা আসেন, আমাদের ইনফরমেশান থাকে, তাহলেও আমরা খোঁজ করে যে তাদেরকে আটকে রাখা হয়েছে আমরা পুলিশ দিয়ে আপনাদের আনার চেষ্টা করি, এটা আমরা করতে পারি হাতে সময় থাকলে। কিন্তু 15 মিনিট সময় থাকলে আমাদের পক্ষে সম্ভব না, কারণ টাইমলি আমাদের ইলেকশনটা শুরু করতে হয়। এটা তো ইলেকশন কমিশনের সাফাই। কিন্তু আমার যেটা মনে হয় প্র্যাকটিক্যাল হচ্ছে, যখন আপনি একটা থ্রেট পেয়ে গেলেন, পরবর্তীতে আপনি থ্রেটটাকে উপেক্ষা করে পুলিং স্টেশনে ঢুকে
পরবর্তী যে আপনার ঝোট ঝামেলাগুলি হতে পারে সেগুলিকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা আর দ্বিতীয়বার ঢোকেন না। আচ্ছা মিরু, একটা বিষয় খুব অবাক হওয়ার বিষয় লাগে না, এই যে পোলিং এজেন্টকে অ্যাপয়েন্টমেন্টটা দেয় কে? প্রার্থী তো দেয় না, দেয় তো নির্বাচন কমিশন। পোলিং এজেন্ট হিসেবে উনি ভেতরে থাকবেন, এর পারমিশনটা কে দেয়? নির্বাচন কমিশন দেয়। তাইলে পোলিং এজেন্টকে নির্বাচন কমিশন কেন প্রথম থেকে দায়িত্ব নিয়ে পোলিং বুথ পর্যন্ত নিয়ে যাবেন না? আমি ঠিক এটা জানি না কে পারমিশনটা দেয়, এটা কি প্রার্থী দেয়? হ্যাঁ, প্রার্থী দেয়। আমার যতটুকু মনে হয় প্রার্থী কিভাবে দেবে? প্রার্থী তার পলিটিক্যাল এজেন্ট, তার বুথে এই এই এজেন্টটা প্রার্থীটা থাকবে, এই কিন্তু প্রার্থী। কার নমিনেশনে দেবে প্রার্থী? প্রার্থী নিজে। পলিটিক্যাল পার্টি নিজে দিয়ে দিলেন? না, ইন্ডিভিজুয়ালও, হ্যাঁ। কারণ প্রার্থী রিকগনাইজড, ইলেকশন কমিশন কর্তৃক প্রার্থী স্বীকৃত এই ইলেকশনের জন্যই উনি আইনগতভাবেই বৈধ। সুতরাং উনার একজন প্রতিনিধি বুথে থাকবেন, এই সার্টিফিকেটটা উনিই দেন। এটা ইলেকশন সার্টিফিকেট না, এই যে ওর যে কার্ডটা, এই কার্ডটা কে ইস্যু করে? প্রার্থী? না, প্রার্থী তো ইলেকশন কমিশনকে জানাবে যে আমার এরা না, polling agent। এই যে কাগজটা, হ্যাঁ। কাগজটা তো প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে হয়। প্রার্থীর সই করা কাগজটা, প্রার্থীর সই করা বা প্রার্থীর যে ইলেকশন এজেন্ট থাকে ওনার সই করা কাগজটা প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে হয়। দিল? এই কাগজটা সই দিতে হয়। কে এই দেবে? কাগজটা প্রার্থী দেবে? প্রার্থী দেবে। প্রার্থী দিলেন, তাহলে প্রার্থী কার রিপ্রেজেন্টেটিভ? প্রার্থী তো পার্টির রিপ্রেজেন্টেটিভ। প্রার্থী তো ইন্ডিভিজুয়াল হতে পারে। না, হ্যাঁ হতে পারে, কিন্তু প্রার্থী তো নির্বাচন কমিশনের মনোনীত প্রার্থী, তাহলে নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকে। না, আপনি কথাটা, প্রার্থীর ইলেকশন কমিশনের দায় হচ্ছে কি পোলিং এজেন্টকে বাড়ি থেকে তুলে আনার তো দায়িত্ব নেই। আপনি আসবেন, আপনার আসার ক্ষেত্রে যদি কোথাও কোনো জটিলতা হয় আপনি প্রিসাইডিং অফিসারকে আপনি ইনফরমেশন দেবেন, ইলেকশন কমিশন আপনাকে সেই ক্ষেত্রে রেস্কিউ করার জন্য চেষ্টা করবে। সেটা তো তারা বলেনি, তারা করার চেষ্টা করেন। যেমন ফর এক্সাম্পল, একটু হয়তো সময়টা বেশি চলে যাবে, যেমন ধরো আমরা গতবার হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের ক্যান্ডিডেট ছিল, তা আমরা দেখলাম যে আমরা পুলিং এজেন্ট দিলাম, ক্যান্ডিডেটের সিগনেচার করা কাগজ তারা নিতে গেল, তারা জমা দেওয়ার আগেই তাদের উপর আক্রমণ। আবার পুলিং স্টেশনের মধ্যেই তাদের যখন কাজ চলছিল তখন পুলিং বুথেই তাদের উপর শারীরিক নির্যাতন, পুলিং বুথ থেকে বের করে দিল। রাত্রেবেলা ভোট শেষ হওয়ার পরে এই পুলিং এজেন্টদের পুলিং স্টেশন থেকে বের করে আনাটা ক্যান্ডিডেট নিজে করেছেন, আমাদের ক্যান্ডিডেট নিজে করেছেন। হ্যাঁ, আর এই ক্ষেত্রে যতটুকু সম্ভব নির্বাচন কমিশনের কোনো দায় থাকে না। নির্বাচন কমিশনের যে পুলিং যে অফিসাররা ভেতরে কাজ করেন তারা বলেছেন আমরা তাদেরকে নিয়ে যাব, আমাদের সাথে তারা যেতে পারবে, এই কথা তারা বলেছেন। কিন্তু ক্যান্ডিডেট তাদের উপরে নির্ভর করে পুলিং এজেন্টকে ছেড়ে আসেন। এবার অন্য পলিটিক্যাল পার্টি ছেড়ে আসতে পারেন, কিন্তু হিউম্যান রাইটসের যিনি ক্যান্ডিডেট ছিলেন উনি সেই কাজটা নিজেই করেছেন। সেই কথা আমি বলছি, আমার কথা এটাই বলছি যে ইলেকশন কমিশন এই কাজটা তো ইলেকশন কমিশনের যে প্রিসাইডিং অফিসার আছেন বা যারা মাইক্রো অবজারভার যে জায়গাতে আছেন তারা তো বলেছেন যে আমরা তাদেরকে পৌঁছে দেব, আমাদের সাথে তারা যেতে। আমার প্রশ্নটা এখানেই ছিল না, আমার প্রশ্নটা ছিল যে এই জায়গাটা নিয়ে যখন সমস্যাটা হচ্ছে নির্বাচন কমিশনের কি আরও গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখা উচিত ছিল না? সেটা তো পলিটিক্যাল পার্টি বলবে, সেটা পলিটিক্যাল পার্টি এই বিষয়টা তো তুলবে। পলিটিক্যাল পার্টি বলছে যে আমার আপনার যারা পোলিং এজেন্ট থাকে তাকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোত্থেকে বার করে নিয়ে আসছে? যে প্রিসাইডিং অফিসার যিনি থাকেন তার এরিয়া থেকে, কালকে প্রেস কনফারেন্সে যেটা বললেন ইন্ডিয়া জোটের থেকে, তাহলে এইখানে প্রিসাইডিং অফিসারের কোনো দায়বদ্ধতা নেই। আর প্রিসাইডিং অফিসারকে দায়বদ্ধতা আছে কি নেই, আপনি যিনি প্রিসাইডিং অফিসার, যেমন ধরুন একজন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জুলাইবাড়ি কনস্টিটিউন্সির মধ্যে ঢুকলো, যতটা প্রিসাইডিং অফিসারের কাছে গেল, বুথ সেন্টারে গেল, কোনো প্রিসাইডিং অফিসার উচ্চবাচ্যকির করেনি, উনি বলে দিয়েছেন, তারা শুনেছেন। ওনাকে চেনেন না বিষয়টা এরকম না, একজন প্রিসাইডিং অফিসার, একজন মাইক্রো লেভেল অফিসার এটা প্রটেস্ট করেছে, কিন্তু তার জন্য তাদেরকে পানিশমেন্ট খেতে হয়েছে, শাস্তি খেতে হয়েছে। আর ইলেকশন কমিশনের শোকজ না, যারা এনে রুলিং পার্টির লোক তারাই ওদেরকে শাস্তি দিয়েছে। ইলেকশন কমিশনের কাছে আপনার যদি শক্তিটা থাকে, ধরুন পলিটিক্যাল পার্টি সব সময় যদি, আমি যেটা বিশ্বাস করি, পলিটিক্যাল পার্টি সবসময় যদি প্রশাসনের উপর নির্ভর করে ইলেকশন লড়তে চায়
তাহলে সেই পলিটিক্যাল পার্টির পক্ষে ইলেকশন লড়ার জন্য উপযুক্ত পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। কারণ পলিটিক্যাল পার্টিকে নিজের শক্তির উপর দাঁড়িয়ে ইলেকশনটা লড়তে হবে। আপনি যদি সেই শক্তিটা এখানে ব্যয় করতে না পারেন, নিয়োগ করতে না পারেন, শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে ইলেকশন লড়া যায় না। কী করে সম্ভব? কী করে আপনি তো পারবেন না। এই মেশিনারির বিরুদ্ধে মেশিনারিটাকে আপনার পক্ষে কাজে লাগিয়ে, কারণ মেশিনারি রুলিং পার্টির পক্ষে কাজ করছে। এটা তো ইলেকশন কমিশন মৃত হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়াতে প্রচারই হয়েছে, ইলেকশন কমিশন মৃত হয়ে গেছে, তার জন্য ফুলের মালাটাও দিয়ে দেওয়া হয়েছে। তা আমি সেটা বলছি, আমি বলছি পলিটিক্যাল পার্টিকেও শুধুমাত্র যে প্রশাসনের উপর নির্ভর করে ইলেকশন করা, তার বদলে তাদের নিজের শক্তির উপরও দাঁড়ানো দরকার। না এটা তো স্বাভাবিক, এটা তো আমরা কি শুধুমাত্র ইলেকশন এজেন্টের মধ্যে ঢুকে থাকবো? না না না, এটা না। ইলেকশন এজেন্টের বিষয়টা ধরছি এই কারণে যে ইলেকশন এজেন্ট নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে, কেমন? আর ইলেকশন এজেন্ট আমি ইলেকশন এজেন্ট আগে ইলেকশন এজেন্টের কোনো বিষয় ছিল না। না না, ইলেকশন এজেন্ট না না, 77-78 ইলেকশন এজেন্ট এমন বিষয় ছিল না। না না, ইলেকশন এজেন্টের ব্যাপারটা 77-78 তেমন ছিল না। 60-এর দশকে ইলেকশন এজেন্টের ব্যাপারটা ছিল না। ঠিক না, 50-এর দশকে ছিল না। সুতরাং এটা হচ্ছে কি, ইলেকশন এজেন্টের ব্যাপারটা হচ্ছে যে ইলেকশন এজেন্ট তার পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে বুথে থাকে, ঠিক না? তার জন্য ইলেকশন এজেন্ট একজন আর পোলিং এজেন্ট আরেকজন। আপনি দুটোর ভিতরে ডিফারেন্স পোলিং এজেন্ট ওই মানে না না, আপনি দুটো ডিফারেন্স করতে পারছেন। আমি যেটা বলছি, এই এলাহাবাদে যখন বাই ইলেকশনটা হয়, এই আপনার ভিপি সিং যখন জিতে আসে, সেদিনও তখনও আপনার পোলিং এজেন্ট, ইলেকশন এজেন্ট ইত্যাদি বিষয়গুলি ছিল। এটা মানে ওই আপনার অমিতাভ বচ্চন ডিজাইন করে ফেলার পর ওই সময়ও ছিল। এবং তখন ইলেকশন এজেন্টদের কি কি ভূমিকা থাকবে ইলেকশন কমিশন সরাসরি বলে দিয়েছে। এবং এই যে ব্যালট বক্স ক্লোজ করার সময় এই পোলিং এজেন্টের ভূমিকা থাকে। আমি এলাহাবাদ বাদ দেন, আপনি ত্রিপুরায় আসেন। ত্রিপুরায় কখন থেকে এসব হচ্ছে? ত্রিপুরায় যখন থেকে হচ্ছে, আপনি তো ব্যালট পেপারের ভোট, ব্যালট পেপার ছাড়া ভোট, মানে ইভিএমে ভোট, যাই কিছু ত্রিপুরার ক্ষেত্রে ওটা দেখুন। আমরা এখানে ত্রিপুরা নিয়ে বসছি, ত্রিপুরার দুটো ইলেকশন, ত্রিপুরার দুটো বুথে মানে সিটি ইলেকশন হয়েছে। সেই ক্ষেত্রে আমি শুধু এতটুকুই বলেছি যে যে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ দিতে গেলে পোলিং বুথে তার যে এজেন্ট থাকা, এটা একটা প্রধান ক্রাইটেরিয়া যে আমার এখানে কতটুকু। আমি তার জন্য দুইটা ডিফারেন্স, এই পশ্চিমে দিতে পারেনি, পূর্বে দিয়েছে, এতটুকুই। মানুষ নেমেছে, 80% মতো ভোট পড়েছে, যেটা 2019 থেকে কম। 2019-এ 82.9% ছিল, এখন এটা 80%-এর মধ্যে আছে। ইলেকশন কমিশন বলছে যে এটা বাড়বে। সেটা তো হচ্ছে পরে, উনি কি বলেছেন সেটা দেখে নাই, প্রাথমিক ব্যাপার, সেটা দেখে লাভ নেই। 6টা পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে 79.7 ছিল, তারপর উনি রাউন্ড ফিগার এটা 80-এর মতন বলেছেন। তার মানে হচ্ছে 82.9% ছিল 2019-এ, সেটা থেকে কমেছে। পশ্চিমও সেম হয়েছে। তার মানে এখন এই ধারণাটা, এই যে কমে যাওয়ার বিষয়টা কি, কেন কমে? না কমে যাওয়ার বিষয়টা ধরেন আপনার সর্বভারতীয় ক্ষেত্রেও যদি দেখেন, এখন ধরেন 2019-এ যেই মাত্রার ভোটার ছিল, যে পার্সেন্টেজে ভোটার ছিল, সেই পার্সেন্টেজে 82.9% ছিল। এখন তো ভোটারটা বেড়েছে, ভোটার বেড়ে যাওয়াটা তো ভোট বাড়ার কথা না, ভোটারটা বেড়েছে। আপনি যদি ওই রেশিওতে দেখেন, তাহলে ওই রেশিওতে তো ভোটটা বেড়েছে। কীভাবে? ওই সময় যে ভোটটা ছিল, এখন সেই ভোটটা তো বেড়েছে। 80%, আরে 2%-এর কম। হ্যাঁ, 2% কম, তো এবার তো ভোটারটা বেড়েছে, ভোটটা বেড়েছে। তো সেই দিক থেকে এটাও একটা ব্যাপার যে ভোটটা বেড়েছে। আর ভোট বাড়ার ক্ষেত্রে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত পজিশন থাকে, সেই স্বতঃস্ফূর্ত পজিশনটা তো আপনি দেখুন না, ত্রিপুরার বুকে যতবারই ইলেকশন হয়েছে, নট লেস দেন 80-র নিচে ভোট নামে না। 80 থেকে 93 পর্যন্ত একবার হয়েছে, সেটা হয়েছে অ্যাসেম্বলির মধ্যেও হয়েছে, বিধানসভার মধ্যে হয়েছে। তার জন্য বলছি যদি এটা 70 মানে আপনার হয়ে যেত, 76-75 হয়ে যেত, সেটা হতো। যেমন পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে সেটা হচ্ছিল আপনার 76, আর সেটা এবার মনে হয় আরও মানে 80-র উপরে ছিল, এবার একটা কমে গেছে। বুথ ওয়াইজ যে মানে সেগমেন্ট ওয়াইজ যেটা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 75% বা তার নিচেও অনেক ভোট আছে। কৈলাসহরের ভোটের পার্সেন্টেজটা কম, সেটাও অ্যাসেম্বলি সেগমেন্ট অনুসারে আছে। হ্যাঁ, এটা পার্সেন্টেজটা কম। এখন কথা হচ্ছে যে এই যে মানুষ কি এবারের নির্বাচনে, সর্বভারতীয় ক্ষেত্রেও যদি আপনি একটু নজর রেখে বলেন যে এবার কি নির্বাচনে মানুষ ভোট কম প্রয়োগ করতে পারছেন বা করছেন কম?
এখনো পর্যন্ত যেটা দেখা গেল যে ধরেন 2 ফেজের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে, সবচেয়ে কম ভোট পড়েছে, আর সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী। তো সেদিক থেকে যদি দেখা যায়, এমনিতেও যদি দেখেন ত্রিপুরার যে অ্যাভারেজ, এটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেশি থাকে। ত্রিপুরায় ভোট সবসময় আপনি 78-এর পর থেকে যতটা ইলেকশন, সব ইলেকশনে ত্রিপুরার ভোট বেশি থাকে, সবসময় বেশি থাকে। আর অন্য জায়গায় নর্থে কোন সাউথে কোন আপনার ভোট পার্সেন্টেজ 50 to 60, ম্যাক্সিমাম 60 to 63 এরকমই থাকে, এর বেশি নর্থ বা সাউথ এরকম ভোট থাকে না। এই যে পার্সেন্টেজ অফ ভোট কম হলো, হ্যাঁ, এবার যেটা এই 2 ফেজে মানে গতকাল যেটা গেল সেটাতে আপনার অলরেডি গতবার এই 88টা সিটের যে ভোট হলো তাতে মানে মানে দ্যাট মিনস একটা রাউন্ডের পরে দেখা গেছে 2টা 3টার পরে, হ্যাঁ, যেটা ছিল যে 2.1% ভোট কম হয়েছে। হ্যাঁ, তো এবার ধরুন এটা নিয়ে ফার্স্ট রাউন্ডও হয়েছে, ফার্স্ট ফেজে যেটা 19 তারিখ হয়েছে, কালকেও হয়েছে, তাতে দেখা গেছে সবাই ভাবছে যে মানে এস্টাবলিশমেন্টের পক্ষে মানুষের একটা মোহভঙ্গ হয়েছে, মানুষ আর ভোট দেওয়ার জন্য উৎসাহ থাকে না। মানে এই 10 বছরের শাসনে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহী না, ভোট কেন্দ্রে যেতে চায় না। যে ভোটটা পড়েছে তাহলে এটা এস্টাবলিশমেন্টের পক্ষেই করেছে মনে হচ্ছে। না, আমি সেটা তারা যেটা বলছেন, মানে যারা গুদি মিডিয়ার লোকরা বলছেন যে ভোটটা বা গুদি মিডিয়ার বিরুদ্ধে যারা আছেন, মানে যারাই আছেন পলিটিক্যাল রাজনৈতিক আলাপ আলোচনা করেন, তারা বলেছেন যে মানুষ ভোট দেওয়ার জন্য আর উৎসাহী না, ভোট দিতে যাচ্ছেন না 10 বছরের এই সরকারের শাসনের কারণে। এটা বলছেন অপোজিশনের লোকরা। এখন অপোজিশনের লোকরা বলছে এটা ঠিক, কিন্তু গুদি মিডিয়ার লোকও এটা বলছে যে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে তারা নিরুৎসাহিত হয়ে গেছে। এই সরকারের আমলে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহটা হারিয়ে ফেলেছে। আচ্ছা, এটা বলেছে। এবার একটা বিষয় আসছে, এবারের যে নির্বাচন, এইবার নির্বাচনে এর আগের নির্বাচন যতটুকু মানে খবরাখবর রাখি, এবারের নির্বাচনের তুলনায় এর আগের নির্বাচনগুলিতে যে ভাষা প্রয়োগ হতো, এবারের নির্বাচনে কি এবার বেশি কুৎসিত ভাষা বা আনপার্লিয়ামেন্টারি ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহৃত হচ্ছে? এটা দেখুন তো দুটো ভিন্নতা আছে। 2014-তে কংগ্রেস সরকারের বিরুদ্ধে তারা করাপশনের অভিযোগ তুলে, আপনার এনডিএ কংগ্রেস সরকারের বিরুদ্ধে এনডিএ আপনার করাপশন তো ছিল, অভিযোগ ছিল, মানে এটা তুলে এটাকে মেন ইস্যু করে তারা ইলেকশন লড়েছেন। তখন তারা অনেক ধরনের জনমোহিনী স্লোগান দিয়েছিল, হ্যাঁ, সব অনেক 2 কোটি চাকরি, অমুক তমুক, বহুত কিছু, 15 লক্ষ টাকা ব্যাংকে আসবে, কালো টাকা ফিরে, বহুত কিছু তারা দিয়েছিল। তো এখন ধরুন এইটার সিচুয়েশনটা 14 থেকে 19-এর মধ্যে আবার পাল্টে গেল, মানে সাম্প্রদায়িক ব্যাপার চলে এলো, পুলওয়ামা ঘটনা, যুদ্ধ, পাকিস্তান, তখন তো ওই সমস্ত বিষয়গুলি প্রাধান্যে থাকলো। সুতরাং সামনে হেট মঙ্গারিং করুন, ওই সময় কমিউনাল ব্যাপার, হেট মঙ্গারিং টোঙ্গারিং যা কিছু আছে ওইটাকে সেন্টার করেই হয়েছে। এবার হলো তারা রাম মন্দির বানালো 22 তারিখ। গুদি মিডিয়া বলছে 22 তারিখটা বানাতে গেল কেন? ইলেকশন ঘোষণা করার 3 থেকে 4 সপ্তাহ আগে যদি এটা উদ্বোধন করতো তাহলে এই সরকার সুবিধা পেত, এটা তাদের বক্তব্য। কিন্তু মানে হচ্ছে যে এটা তাদের স্বীকার করে নিয়েছে, এটা সুবিধার জন্যই করা হয়েছে, মানে এটা ক্লিনস করেনি ইলেকশনে, এটা ক্লিনস করেনি ইলেকশনের সুবিধার জন্যই করা হয়েছে, মানে না এটা ইলেকশনের জন্য যেটা করা হয়েছিল, ইলেকশনকে টার্গেট করে করা হয়েছিল, ইলেকশনে তারা এটা মেনে নিতে পারে, এটা বলেছে যে সুবিধা নিতে পারেনি, সেটা আছে ইলেকশনের জন্য এটা হচ্ছে। তার জন্য এবার ধরুন এবার কি হচ্ছে, এবার আপনাকে দেখতে হবে যে আপনার যেটা ফলস একটা যে স্টেটমেন্ট তারা ইস্যু করছে, সবাই যেটা নেই মানে কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে, সেই বিষয়গুলিকে তারা তুলছে। সবচেয়ে নগ্নভাবে তারা ধর্মীয় যে সংখ্যালঘু, এই সংখ্যালঘুদের উপরে তারা তীব্র আক্রমণ করছে, হ্যাঁ, যে তারা সম্পদ বিক্রি করে ওই যারা সন্তানের জন্ম বেশি দেয়, যারা অনুপ্রবেশকারী, হ্যাঁ, তাদের। আবার এটাও দেখুন আপনি, এটা যেমন কেন্দ্রীয়ভাবে বলা হচ্ছে ইলেকশন ম্যানিফেস্টোকে ধরে বিভিন্নভাবে বলা হচ্ছে, আর তা ইন্ডিয়া জোট যেটা বলছে সেটা হচ্ছে ভারতবর্ষের রিয়েল প্রবলেমটাকে তারা সমাধান করার জন্য, হ্যাঁ, আর তারা এটাকে ধর্মীয় আবেগের মধ্যে সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার না আজকে আরও বেশি বলেছেন উনি। মহারাষ্ট্রের কোলাপুরে উনি আরও অনেক স্ট্রং বলেছেন
এর চাইতে বেশি না না, আজকে সরাসরি অ্যাটাক করেছেন আর কি, যে রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধী সম্পর্কে তাদের, রাজীব গান্ধী কেন 1985-এ ওই আইনটাকে সরিয়ে দিয়েছিলেন, পরিবর্তন করেছিলেন, ইনহেরিটেড আইনটা পরিবর্তন করে, তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধীর সম্পদটা ওনার নিজের নামে করে নেওয়া। সেটা হচ্ছে যে মানে আপনার আজকে যেটা মহারাষ্ট্রে বলছেন সেটা এতদিন যা বলেছেন তার সাথে আরও কয়েক ডিগ্রি উপরে বলেছেন। কেন, আপনার কি ধারণা? এটা হচ্ছে যে ইস্যুটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে একটা ইস্যু ছিল, দ্বিতীয় ইস্যু ছিল আপনার প্রলোমা, তৃতীয় ইস্যু ছিল তারা রাম মন্দির, এখন সেটা হাতছাড়া হয়ে গেল। মানে কি ভারতরত্ন টত্র দিয়ে এটিও তারা এটা কুল পেলেন না, তখন তাদের কাছে এটাই হাতিয়ার, যে এইটা হচ্ছে তারা রিয়েল ফেস, যে এইভাবে চেঞ্জ করার জন্য এই যে ইলেকট্রাল বন্ড যেটা আসছে কি, তারা তো সীতারাম ইয়েচুরি সীতারাম বলে মানে যে নির্মলা সীতারামন বলেছেন যে আমরা যদি সরকার আসি এটাকে আইনিগতভাবে চালু করবো, আবার তৈরি করবো, এটা তো বলেই দিয়েছি। মানে এখন যেটা সাংবিধানিকভাবে মানে বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্ট, এটাকে আমরা লিগালাইজ করে নেব, সুপ্রিম কোর্ট যাতে এটা বাধ্য হয়, এটা স্বীকার করে নিতে কোনো অসুবিধা নেই, এটা তো বলেই দিয়েছেন। এটা আর কি বলবে, এটা নিয়ে আর তো আর কী করার আছে। তো সেদিকেই বলছি যে তারা যে মানে ধরুন সাম্প্রদায়িক ব্যাপারটা ছিল, ধর্মীয় ব্যাপারটা ছিল, ধর্মীয় ব্যাপারটার থেকে সরে গেল, এখন বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি, কৃষক, এসবের দরকার নাই, তারার এখন হচ্ছে আপনার এন্টি মুসলিম। বিহারও যে কালকে বলেছে, কি বলেছে, বিহারও তো এসবই বলে গেছে, বিহারের মধ্যে মুসলিমকে টার্গেট করে সব কিছু বলে গেছে। তার জন্য বলছি তাদের ইস্যু এটা হচ্ছে মানে বিজেপির যে মূল যে মানে আদর্শগত পজিশন, সেই আদর্শগত পজিশনের প্রতিফলন হচ্ছে ইলেকশনের এই ক্যাম্পেইনটা। সুতরাং এইটাকে অনেক বেশি আপনার চরিত্র হনন, অনেক বেশি সাম্প্রদায়িক ব্যাপার, অনেক বেশি ধর্মীয় ব্যাপার, অনেক বেশি জাতপাতের ব্যাপারটা না, এটা হচ্ছে তাদের যে আদর্শগত যে রাজনীতিটা আছে, নির্বাচনটা সেই দিক থেকে একটু কাদা ছোড়াছড়ির পর্যায়ে চলে যাবে এবারে। আমার কাছে কিন্তু কাদা ছোড়াছড়ি মানে তা কখনোই বিজেপি একটা মানে কাদা ছোড়াছড়ির বাইরে। কারণ আপনি যখন একটা কমিউনিটিকে ধরে একটা, যেমন বলেছে যে তাদের যে ইলেকশন ম্যানিফেস্টোটা, এটা মুসলিম এবং নকশালদের দ্বারা প্রভাবিত, মানে কমিউনিস্টদের তারা টার্গেট করেছে, তো ন্যাচারাল করছে তাদের যে চিরাচরিত যে বিরোধী পক্ষ, সেটা হচ্ছে প্রথমত মুসলিম, দ্বিতীয়ত কমিউনিস্টের বিরুদ্ধেই তারা কথা বলে। আর সেইভাবেই তারা যতটুকু পারা যায়, যতটুকু রাফ ওয়েতে তারা প্রচার করতে পারেন সেটা তারা করছেন। এটা তারা রাজনীতিরই বহিঃপ্রকাশ। সেটা কতটুকু ভদ্রভাবে বললেন, কতটুকু নগ্নভাবে বললেন, সেটা মনে হয় কনসিডার করার দরকার নেই। প্রশ্ন হচ্ছে ওনারা এই বিষয়টাকেই অনেক ভালোভাবে তোলার জন্য, জোরালোভাবে তোলার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। ঠিক, অতীতে কিন্তু আমরা এরকমভাবে দেখিনি। আমরা অনুষ্ঠান শেষ করার আগে যেটা বলতে চাই যে এবারের নির্বাচন নানাভাবেই খুব স্মরণীয় হয়ে থাকলো। বিনয়বাবু বলেছেন যে এই রাজ্যেই প্রথম নির্বাচন বয়কট। এটা শুধু ত্রিপুরা না, কিন্তু গতকালও হয়েছে, নাগাল্যান্ড হয়েছে, গতকাল অন্য জায়গাতে হয়েছে। 19 তারিখ ত্রিপুরা রাজ্যে এই প্রথম ত্রিপুরা রাজ্যে এই নির্বাচন বয়কট বিষয়টা এখন দেখার, এটা কিভাবে আরও এগিয়ে যায় কিনা। এটা যদি এগিয়ে যায়, এই রাজ্যের যে নির্বাচনের যে একটা প্রথা আছে, সেই উৎসবের মেজাজ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও যতটুকু রয়েছে, এই বিষয়গুলি যদি আসতে থাকে, তাহলে কিন্তু এ রাজ্যের নির্বাচনও নানাভাবে প্রভাবিত হতে পারে। আমরা এই আশঙ্কায় কিন্তু থাকলাম। এখন প্রশ্ন থাকলো যে এর দায় কে নেবেন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।